আসসালামু আলাইকুম। জসিল তাজিনিয়া স্বাগত জানাচ্ছি এনটিভির সন্ধ্যার খবরে। ক্রাউন সিমেন্ট শিরোনাম দেখছিলেন, এবার পুরো খবর। জাতীয় সংসদ নির্বাচনের দিন অথবা এর আগে যে কোনো সময়ে সংবিধান সংস্কার বিষয়ে গণভোটে সুপারিশ করেছে ঐকমত্য কমিশন। সরকারকে নির্বাচন কমিশনের সঙ্গে দ্রুত আলোচনা করে তফসিল ঘোষণারও তাগিদ দিয়েছে তারা। ঐকমত্য কমিশনের সহ সভাপতি আলী রিয়াজ বলেন, আগামী সংসদ গঠনের 9 মাসের মধ্যে হবে সংবিধান সংস্কার পরিষদ, যারা বাস্তবায়ন করবে জুলাই জাতীয় সনদ। শফি মাহমুদ সাগরের রিপোর্ট। দুপুরে যমুনায় জুলাই জাতীয় সনদ বাস্তবায়নের উপায় সম্পর্কিত সুপারিশমালা প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের কাছে জমা দেয় জাতীয় ঐকমত্য কমিশন। সুপারিশমালা গ্রহণ করে প্রধান উপদেষ্টা বলেন, জুলাই সনদ বাস্তবায়িত হলে দেশ অতীত থেকে মুক্তি পাবে। তাদের বাস্তবায়নের প্রক্রিয়াটা যদি আমরা সঠিকভাবে পালন করতে পারি, কাজ এগিয়ে নিয়ে যেতে পারি, তাহলে বাংলাদেশ অতীত থেকে মুক্ত হয়ে যাবে। এটি হলো আমরা সেই অতীত থেকে মুক্ত হতে চাই, নতুনভাবে বাংলাদেশ গড়ার কাছে নিযুক্ত হতে চাই। সেটার পথ দেখাবে আমাদের এই সনদের বাস্তবায়ন কিভাবে হবে তার উপরে। পরে রাজধানী ফরেন সার্ভিস একাডেমিতে জুলাই সনদ বাস্তবায়নের সুপারিশ সংক্রান্ত বিষয়ে ব্রিফিং করেন জাতীয় ঐকমত্য কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী রিয়াজ। জানান, কমিশনের পক্ষ থেকে সংবিধান সংস্কারের বিষয়ে গণভোট আয়োজনের জন্য সরকারের কাছে সুপারিশ করা হয়েছে। সরকার একটি গণভোটের আয়োজন করবেন। জনগণের কাছে আমরা সুপারিশ করেছি সরকার যেন একটি প্রশ্ন উত্থাপন করেন, তফসিলে অন্তর্ভুক্ত 48টি সংবিধান সংশ্লিষ্ট বিষয়ে সেগুলো বাস্তবায়নের ব্যাপারে জনগণের সম্মতি আছে কিনা। গণভোট অনুষ্ঠানের ব্যাপারে আমরা কমিশনের পক্ষ থেকে সরকারকে কোনো সুনির্দিষ্ট সময় বেঁধে দেইনি। আমরা বলেছি যে সরকার এই আদেশ জারির পর থেকে নির্বাচনের দিন পর্যন্ত যে কোনো সময়ে তারা এইটা করতে পারবেন। আলী রিয়াজ বলেন, জাতীয় সংসদ গঠনের পর সংবিধান সংস্কার পরিষদ 270 দিনের ভেতর জুলাই সনদ বাস্তবায়নে বাধ্য থাকবে। নির্ধারিত সময় পার হলে স্বয়ংক্রিয়ভাবে জুলাই সনদের বিষয়গুলো সংবিধানে যুক্ত হবে। এই আদেশের আওতায় গণভোটের মাধ্যমে সংবিধান সংস্কার পরিষদ গঠন এবং 270 দিনের মধ্যে প্রয়োজনীয় সংশোধন, সংযোজন, পরিবর্তনের জন্য আমরা কনস্টিটিউয়েন্ট পাওয়ার হিসেবে জনগণের গাঠনিক ক্ষমতা যেন ব্যবহৃত হয় সেজন্য এই পরিষদের প্রস্তাব করেছি। যারা জুলাই সনদে স্বাক্ষর করেনি তাদের সাথে যোগাযোগ করা হচ্ছে জানিয়ে আলী রিয়াজ আশা প্রকাশ করেন, দ্রুতই এনসিপি সহ অন্যান্য সকল দল স্বাক্ষর করবে জাতীয় জুলাই সনদে। শফি মাহমুদ সাগর, এনটিভি নিউজ, ঢাকা। জাতীয় নির্বাচনের দিনেই গণভোটে অনড় বিএনপি। দলটির নেতারা বলছেন, ঐকমত্য কমিশন কিছু সুপারিশ জমা দিয়ে অনেকের সৃষ্টি করেছে। বিএনপির সঙ্গে আলোচনা না করেই জুলাই জাতীয় সনদে অনেক কিছু যুক্ত করা হয়েছে অভিযোগ করে নেতারা বলেন, বিতর্কিত সুপারিশ বাদ দিয়ে বাস্তবায়নযোগ্যগুলো গ্রহণ করতে হবে, আর অটো পাসের মতো বিষয় সংবিধানে থাকতে পারে না। হাসান মাহমুদের রিপোর্ট। বিএনপি চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সাথে সৌজন্য সাক্ষাৎ করেন ঢাকায় নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনার সারা কুক। দুদেশের পারস্পরিক সম্পর্ক সহ বিভিন্ন বিষয়ে আলোচনা ছাড়াও আলোচনা হয় আগামী জাতীয় নির্বাচন নিয়েও। পরে আমির খসরু মাহমুদ চৌধুরী জানান, গণভোট বিষয়ে বিএনপির সিদ্ধান্ত স্পষ্ট। গণভোট আর নির্বাচন একই দিনে হবে, দুটো ব্যালটের মাধ্যমে। এটা দিনের আলোর মতো পরিষ্কার। নতুন করে এই সাবজেক্টকে সামনে আনার কোনো সুযোগ নাই। সেটা যেই বলুক, যারাই সেটা প্রতিবেদন দেখ, সেটা তাদের সমস্যা, এটা বিএনপির সমস্যা না। এদিকে সচিবালয়ে আইন উপদেষ্টার সাথে সাক্ষাৎ শেষে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলেন, বিএনপির সাথে আলোচনা না করেই অনেক কিছু যুক্ত করা হয়েছে জুলাই জাতীয় সনদে। ঐকমত্য কমিশনকে আমরা ধন্যবাদ না দিয়ে উপায় নেই। তারা জাতীয় ঐকমত্য প্রতিষ্ঠার বদলে জাতীয় অনৈক্য প্রতিষ্ঠার একটা প্রচেষ্টা গ্রহণ করেছেন। সেই স্বাক্ষরিত সনদের বহির্ভূত অনেক আদেশের যে সংযুক্তি, সেটা সংযুক্ত করা হয়েছে। সেখানে এই নোট অফ ডিসেন্টের কোনো উল্লেখ নাই।
আমার মনে হয় জাতীয় ঐকমত্য কমিশন নিষ্কৃতি পাওয়ার জন্যই কিছু সুপারিশ দিয়ে তারা কার্যক্রম সমাপ্ত করতে চেয়েছে। সনদ থেকে বিতর্কিত সুপারিশ বাদ দেওয়ার দাবি করে সালাউদ্দিন আহমেদ বলেন, সংসদ ছাড়া অন্যভাবে সংবিধান পাশের সুযোগ নেই। আসন্ন যে নির্বাচনটা হবে সেই নির্বাচনটা হবে জাতীয় সংসদের নির্বাচন। এখন সেই সংসদ সদস্যদেরকে যদি সংবিধান সংস্কার পরিষদের কার্যক্রম পরিচালনা করতে হয়, সেটা তো জাতীয় সংসদেই সিদ্ধান্ত নিতে হবে। এই সুপারিশ মেলার মধ্যে হঠাৎ করে যে পরবর্তী জাতীয় সংসদ একই সাথে সংবিধান সংস্কার পরিষদ হিসেবে কাজ করবে, এই সিদ্ধান্তটা ওনারা আরোপ করতে পারেন না, চাপিয়ে দিতে পারেন না। এনসিপি বিএনপির সাথে জোটভুক্ত হবে কিনা তা এখনো বলার সময় আসেনি বলে জানান সালাউদ্দিন আহমদ। হাসান মাহমুদ, এনটিভি নিউজ, ঢাকা। নভেম্বরের মধ্যেই গণভোটের দাবি জানিয়েছেন জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার। রাজধানী আগারগাঁওয়ে নির্বাচন কমিশনের সাথে সাক্ষাৎ শেষে সাংবাদিকদের এ কথা বলেন তিনি আরও বলেন, জাতীয় নির্বাচনে ছোট দলগুলো নিজেদের প্রতীক ব্যবহার না করতে পারলে দল হিসেবে শক্তিশালী হয়ে উঠতে পারবে না। তাই নিজ নিজ দলের প্রতীকেই নির্বাচনের পক্ষে জামায়াত। জানান, নির্বাচন কমিশনের সাথে আলাপে বিএনপির দাবি করা জোটবদ্ধ দলগুলোর অভিন্ন প্রতীক ব্যবহারের বিরুদ্ধে যুক্তি উপস্থাপন সহ নির্বাচন বিষয়ক 18টি প্রস্তাব তুলে ধরেছে জামায়াত। ইসলামী ব্যাংক সহ কয়েকটি প্রতিষ্ঠানের কর্মকর্তাদের নির্বাচনে অংশগ্রহণের সুযোগ না দিতে বিএনপির আবেদন শিষ্টাচার বহির্ভূত বলেও মনে করেন জামায়াতের এই নেতা। জাতীয় নির্বাচনের আগে করতে হবে এবং সেটা আগামী নভেম্বরেই এই নির্বাচনটা সম্পন্ন করতে হবে। রাষ্ট্র কাঠামোকে পরিবর্তন করে যে সংস্কারগুলোর ব্যাপারে আমরা ঐক্যমত্য হয়েছি, জাতিকে তো সেটা জানতে হবে, জানার পরেই না তারা হা না ভোট দেবে। তো সেটা যদি একই দিনে ভোট হয় তো ভোটাররা তো জানতে পারলো না। ডিউ টু দ্যাট কজ আমরা বলেছি যে সংস্কার এবং জাতীয় সনদের বিষয়গুলো ইলেকশন কমিশনকে পাবলিক করতে হবে, তারা ওয়েবসাইটে দেবেন, জনগণ জানবে, ভোটাররা সিদ্ধান্ত নেবে। এনসিপি নেতারা বলছেন, রাষ্ট্রপতি নয়, জুলাই জাতীয় সনদ বাস্তবায়নে আদেশ জারি করতে হবে প্রধান উপদেষ্টাকে। সংস্কারের বিপক্ষের বা ইতিহাসের দায়ভার রয়েছে এমন দলের সঙ্গে নির্বাচনী জোটের সম্ভাবনা নাকচ করেছেন দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম। দলের আরেক নেতা নাসিরুদ্দিন পাটোয়ারি বলেন, জুলাই সনদ বাস্তবায়নে নির্বাচনের আগেই গণভোট দিতে হবে। নূর হোসেনের রিপোর্ট। দলের সাংগঠনিক গতিশীলতা বাড়ানো ও বিভিন্ন শাখার আহ্বায়ক কমিটি গঠন করতে রাজশাহীর 8টি জেলা ও মহানগরের পদ প্রত্যাশীদের সাক্ষাৎকার নিতে রাজশাহী সফর করছেন জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম। সাক্ষাৎকারের আগে রাজশাহীর একটি হোটেলে নাহিদ বলেন, রাষ্ট্রপতি নয়, প্রধান উপদেষ্টার স্বাক্ষরেই বাস্তবায়িত হবে জুলাই সনদ। ঐকমত্য কমিশন যেগুলোকে লিপিবদ্ধ করেছে সংবিধান সংস্কার বিষয়ে, সেই বিষয়গুলো সম্পূর্ণ গণভোটে যাবে এবং জনগণ রায় দেবে। বিদ্যমান সংবিধানের অধীনে এই ধরনের সাংবিধানিক আদেশ দেওয়ার কোনো সুযোগ নাই এবং এই ধরনের সাংবিধানিক আদেশ বর্তমান যে প্রেসিডেন্ট আছেন চুপ্পু, তিনি কখনো এটা দিতে পারেন না। ফলে ডক্টর মোহাম্মদ ইউনূস জুলাই গণ অভ্যুত্থানের বৈধতার জায়গা থেকে এই আদেশটি জারি করবেন। এ সময় দলের উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম বলেন, আগামীর বাংলাদেশে এককভাবে আর কোনো দল নেতৃত্ব দিতে পারবে না। আগামীর সংসদে যে কোনো রাজনৈতিক দল যদি এককভাবে সরকার গঠন করে এবং পরিচালনা করে, আমরা মনে করি ওই সরকার সংসদ বেশি দিন চালাতে পারবে না এবং ওই সংসদ বেশি দিন টিকবে না। এদিকে রাজধানীতে জুলাই সনদ বাস্তবায়নের রূপরেখা নিয়ে গোলটেবিল বৈঠক করেছে জাতীয় নাগরিক পার্টি। সনদ বাস্তবায়নে বাধা না দিতে সবার প্রতি আহ্বান জানান এনসিপি নেতারা। এই সংস্কার প্রক্রিয়া যদি আমরা বাংলাদেশে এস্টাবলিশ বা বাস্তবায়ন করতে না পারি তাহলে কি হবে? বাংলাদেশে এক নম্বর একটা গৃহযুদ্ধ হবে। এই গৃহযুদ্ধের মাধ্যমে বর্তমান যে জিওপলিটিক্যাল সিচুয়েশন রয়েছে, আমরা এই গৃহযুদ্ধের ভার নিতে পারবো না। ফলে তো রাজনৈতিক দলের কাছে আমাদের আবেদন যে আপনারা বাংলাদেশের জনগণকে কোনো গৃহযুদ্ধের মধ্যে ফেলে দিবেন না। আলোচনায় অ্যাডভোকেট শিশির মনির বলেন, জাতীয় নির্বাচনের আগেই গণভোট আয়োজন করতে হবে। এটা মেজর একটা বিষয়, আমরা এখনো মনে করি এটা আগে হওয়া উচিত। আগামী সংসদে স্বয়ংক্রিয়ভাবে জুলাই সনদ বাস্তবায়ন হলে আইনি প্রশ্ন তৈরি হবে উল্লেখ করে দলগুলোকে ঐকমত্যে আসার আহ্বানও জানান বক্তারা। নূর হোসেন, এনটিভি নিউজ, ঢাকা। আগামী জাতীয় নির্বাচনের আগে অধিকাংশ অস্ত্র উদ্ধার হবে বলে আশা প্রকাশ করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। তিনি বলেন, প্রতিনিয়ত অস্ত্র উদ্ধার করা হচ্ছে, যা অব্যাহত থাকবে।
সকালে খিলগাঁওয়ে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদর দপ্তরে সংস্থাটির ওয়েলফেয়ার ট্রাস্টেড ট্রান্সপোর্ট সার্ভিসের উদ্বোধন অনুষ্ঠান শেষে কথা বলেন তিনি। স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, নির্বাচনের সময় সবথেকে বেশি নিয়োজিত থাকবে আনসার। প্রতিটি কেন্দ্রে থাকবে ১৩ জন সদস্য। এছাড়া এবারই প্রথমবারের মতো প্রিজাইডিং অফিসারের নিরাপত্তায় অস্ত্রসহ একজন আনসার নিয়োজিত থাকবে। নির্বাচন সুষ্ঠু করতে আনসার ব্যাটালিয়ন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলেও আশা করেন স্বরাষ্ট্র উপদেষ্টা। বলেন, আনসার বাহিনী যাতায়াত, চিকিৎসা সহ যাতায়াতের ভোগান্তি লাঘবে ট্রান্সপোর্ট সার্ভিস চালু করা হয়েছে। এ সময় কাভার্ড ভ্যান, বাস সহ ৩১টি পরিবহন প্রদানের আনুষ্ঠানিক উদ্বোধন করেন উপদেষ্টা। বাংলাদেশ আনসার ও বিজিবি বাহিনী দেশের নিরাপত্তা, শান্তি শৃঙ্খলা রক্ষা ও জাতীয় উন্নয়নে প্রতিটি পর্বে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। নিজেদের জীবন ও স্বার্থে পরোয়া না করে তারা নিষ্ঠা, দায়িত্ববোধ ও দেশপ্রেমের সাথে জাতির সেবায় নিয়োজিত থাকেন। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে এমন কাউকে পর্যবেক্ষক হিসেবে আমন্ত্রণ জানানো হবে না যিনি উদ্দেশ্যমূলকভাবে নির্বাচনকে বিতর্কিত করতে পারেন। আজ পররাষ্ট্র মন্ত্রণালয় সাম্প্রতিক বিষয়ে গণমাধ্যম কর্মীদের সঙ্গে আলাপচারিতায় এসব কথা বলেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। পর্যবেক্ষক ইস্যুতে তিনি আরও বলেন, যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় ইউনিয়ন থেকে পর্যবেক্ষক পাঠানোর আগ্রহ জানিয়েছে। বলেন, বাহরাইনের সঙ্গে অনেকদিন ভিসা বন্ধের বিষয়ে সুরাহা করতে চায় ঢাকা। এদিকে বিশিষ্ট ইসলামী বক্তা ও ধর্মীয় চিন্তাবিদ ডক্টর জাকির নায়েক আগামী ২৮ নভেম্বর ঢাকায় আসার বিষয়ে এখনও মন্ত্রণালয় অবগত নয় বলে জানান উপদেষ্টা। পর্যবেক্ষকের আড়ালে কেউ শুধু উদ্দেশ্য প্রণোদিতভাবে দুর্নাম করার জন্য আসুক, সেটা তো আমরা চাইব না। আগামী নির্বাচন অন্তর্বর্তী সরকারের অধীনেই হবে জানিয়ে জামায়াত ইসলামের আইনজীবী অ্যাডভোকেট শিশির মনির বলেছেন, তত্ত্বাবধায়ক সরকারের অধীনে ত্রয়োদশ জাতীয় নির্বাচনের সুযোগ নেই। তবে নিরপেক্ষ নির্বাচন নিশ্চিতে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থার বিকল্পও নেই। তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফেরাতে চতুর্থ দিনের আপিল শুনানিতে তিনি একথা বলেন। ১৯৯৬ সালে ত্রয়োদশ সংশোধনীর মাধ্যমে সংবিধানে যুক্ত হয় নির্বাচনকালীন তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা। হাইকোর্টের একটি বিশেষ বেঞ্চ ২০০৪ সালে ত্রয়োদশ সংশোধনীকে সংবিধান সম্মত ও বৈধ ঘোষণা করে রায় দেন। ওই রায়ের বিরুদ্ধে আপিলের রায়ে তখনকার প্রধান বিচারপতি ABM খায়রুল হকের নেতৃত্বাধীন আপিল বিভাগের ৭ বিচারপতির পূর্ণাঙ্গ বেঞ্চ সংখ্যাগরিষ্ঠতার ভিত্তিতে ত্রয়োদশ সংশোধনী বাতিল করে দেন ২০১১ সালে। বর্তমান কোনো পার্লামেন্ট নাই, সুতরাং পার্লামেন্ট ভাঙারও প্রশ্ন আসে না। পার্লামেন্ট যদি না ভাঙে তাহলে কেয়ারটেকার গভর্নমেন্ট কি করে গঠিত হবে? ইন্টারিম গভর্নমেন্ট যেটা আছে এটাই কন্টিনিউ করবে। এটাই তার 3টা ম্যান্ডেট আছে, একটা বিচার, একটা সংস্কার, একটা নির্বাচন। আমরা এটাও বলেছি আদালতকে, এই 3টা সংস্কারের ভিত্তিতেই বর্তমান সরকার তার অরিজিনাল ফর্মে কন্টিনিউ করবে। মেট্রো রেল ও সকল ফ্লাইওভারে বিয়ারিং প্যাডের গুণগত মান নির্ণয়ে কমিটি গঠনের নির্দেশনা চেয়ে দায়ের করা রিটের শুনানি শেষ, আদেশ দেওয়া হবে আগামীকাল। বিচারপতি ফাহমিদা কাদেরের নেতৃত্বাধীন দ্বৈত বেঞ্চে আজ রিটের শুনানি হয়। জনস্বার্থে সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার আবদুল্লাহ আল মামুন এবং ব্যারিস্টার তানভীর আহমেদ রিটটি দায়ের করেন। রিটে মেট্রো রেল ও সব ফ্লাইওভারে ব্যবহার করা বিয়ারিং প্যাডের গুণগত মান ঠিক আছে কিনা তা যাচাই করতে একটি কমিটি গঠন করতে বলা হয়েছে। রিটে বিগত দিনে যেসব দুর্ঘটনা ঘটেছে তার একটি চিত্র উচ্চ আদালতে শুনানিতে তুলে ধরার কথা বলেছেন আইনজীবী। এছাড়া বিয়ারিং প্যাড পরে নিহত আবুল কালামের পরিবারকে ক্ষতিপূরণ দিতেও নির্দেশনা চাওয়া হয়েছে। সড়ক ও পরিবহন মন্ত্রণালয়ের সচিব সহ সংশ্লিষ্টদের রিটে বিবাদী করা হয়েছে। বঙ্গোপসাগরে অবস্থানরত প্রবল ঘূর্ণিঝড় মোন্থা আরও উত্তর পশ্চিম দিকে অগ্রসর হয়ে একই এলাকায় অবস্থান করছে। এটি রাতে ভারতের অন্ধ্রপ্রদেশ উপকূল অতিক্রম করতে পারে। প্রবল ঘূর্ণিঝড় কেন্দ্রের ৬৪ কিলোমিটারের মধ্যে বাতাসের একটানা সর্বোচ্চ গতিবেগ ঘন্টায় ৯০ কিলোমিটার, যা দমকা অথবা ঝোড়ো হওয়ার আকারে ঘন্টায় ১১০ কিলোমিটার পর্যন্ত বৃদ্ধি পাচ্ছে। প্রবল ঘূর্ণিঝড় কেন্দ্রের নিকটবর্তী এলাকায় সাগর বিক্ষুব্ধ রয়েছে। চট্টগ্রাম, কক্সবাজার, মংলা ও পায়রা সমুদ্র বন্দরসমূহকে ২ নম্বর দূরবর্তী হুঁশিয়ারি সংকেত দেখিয়ে যেতে বলেছে আবহাওয়া অফিস। উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত সকল মাছ ধরার নৌকা ও ট্রলারকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচল করতে বলা হয়েছে।
দেশে অর্থনীতিতে বড় কোনো সংকট না থাকলেও নির্বাচনের আগে নতুন বিনিয়োগে ভরসা পাচ্ছেন না ব্যবসায়ীরা, এমন কথা জানিয়েছেন তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মাহফুজ আলম। দুপুরে রাজধানী গুলশানের একটি হোটেলে গবেষণা সংস্থা ভয়েস ফর রিফর্ম ও ব্রেইন আয়োজিত সম্মেলনে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানে অর্থনীতিবিদরা জানান, মানুষের আয় বাড়লেও আয়ের চেয়ে বাজারে মূল্যস্ফীতি বেড়েছে বেশি, তাই অর্থনৈতিক প্রবৃদ্ধি হলেও সমাজে বৈষম্য বাড়ছে। তারা বলেন, ৬৫% পরোক্ষ কর সাধারণ মানুষের জন্য বড় বোঝা। পরোক্ষ করের পরিবর্তে প্রত্যক্ষ কর বাড়ানো উচিত। এ সময় এনসিপির নেতা হাসনাত আব্দুল্লাহ জানান, দেশের উন্নয়নে বড় বাধা আমলাতন্ত্র। তিনি বলেন, দেশের মানুষ এক থাকলে আওয়ামী লীগ আর ফিরে আসতে পারবে না। একদিকে দারিদ্র, অন্যদিকে বৈষম্য। সমাজের উঁচু স্তরের ৫% হাতে রয়েছে ৩০.০৪% সম্পদ, আর নিচের যে ৫% তাদের হাতে রয়েছে 0.37%। ব্যবসা বাণিজ্য ভালো হবে, কারণ হচ্ছে এখানে আসলে ট্রাস্টের ইস্যু আছে প্রতিষ্ঠানগুলো, কারণ নির্বাচন হবে, সবাই অপেক্ষা আছে নির্বাচন হলে তারপরে তারা ইনভেস্ট করবে। ইট ইজ নট যে এটা হচ্ছে গভর্নমেন্টের বড়সড় ক্রাইসিস, এটা হচ্ছে মূলত হচ্ছে যে পুরো মার্কেটের ট্রাস্ট নাই যে আসলে আমি এখন টাকা ডালবো কিনা। পার্লামেন্টের সিঁড়ির কার্যক্রম 14 মাস লাগছে, পাশ হওয়ার পরও কাজ মানে ফাইলটা আসতে 14 মাস লাগছে। এখন এই জিনিসগুলো আপনার কাছে মনে হতে পারে খুবই সিলি বিষয়, কিন্তু যদি ব্যুরোক্রেট আমরা গতিশীল না করতে পারি, আমরা তাদেরকে আসলে প্রতিপক্ষ বানাচ্ছি না। এই প্রজন্ম কিন্তু ফার্স্ট আমরা যে কিভাবে জোরে দৌড়াইতে হয়, কিন্তু আপনারা হয়তো রাস্তাটা চেনেন। দেশে প্রতি ৮ জন নারীর মধ্যে একজন ব্রেস্ট ক্যান্সারে আক্রান্ত হয়। পুরুষের মধ্যে এই হার ১৩৮ জনে একজন। সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি অডিটোরিয়ামে ডাকসু ও বারডেম হাসপাতালের উদ্যোগে আয়োজিত স্তন ক্যান্সার সচেতনতামূলক ক্যাম্পিংয়ে এ তথ্য জানানো হয়। ডাক্তাররা বলেন, লজ্জা ভয় এড়িয়ে স্তন ক্যান্সার প্রতিরোধে সবাইকে সচেতন হতে হবে, নিতে হবে দরকার মতো চিকিৎসা। এ সময় বিদেশি চিকিৎসায় ভর না করে দেশের চিকিৎসায় ভরসা রাখার আহ্বান জানায় বারডেম হাসপাতাল কর্তৃপক্ষ। স্তন ক্যান্সার প্রতিরোধে জনসচেতনতা বাড়াতে সহযোগিতার আশ্বাস দেন ডাকসু ভিপি সাদিক কায়েম। মার্কেন্টাইল ব্যাংক অর্থনীতির খবর। সংশোধিত শ্রম আইন, এলডিসি গ্র্যাজুয়েশন ও চট্টগ্রাম বন্দরের মাশুল বৃদ্ধির সিদ্ধান্ত পুনর্বিবেচনার জন্য সরকারের প্রতি আহ্বান জানিয়েছে তৈরি পোশাক শিল্প মালিকদের সংগঠন বিজিএমইএ। দুপুরে বিজিএমইএ কমপ্লেক্সে আয়োজিত সংবাদ সম্মেলনে এই আহ্বান জানান সংগঠনটির সভাপতি মাহমুদ হাসান খান। তিনি বলেন, পোশাক শিল্প সহ দেশের সকল উৎপাদনমুখী শিল্প বর্তমানে নানামুখী চ্যালেঞ্জের মধ্য দিয়ে যাচ্ছে। এই অবস্থায় নতুন শ্রম আইনের ফলে শিল্পে অস্থিতিশীলতা তৈরির পাশাপাশি উৎপাদন ব্যাহত হতে পারে। সম্প্রতি চট্টগ্রাম বন্দরের সেবার বিপরীতে মাশুল প্রায় ৪১% বৃদ্ধি করা হয়েছে। ব্যবসায়ীদের সঙ্গে আলোচনা ছাড়া এমন একতরফা সিদ্ধান্ত শিল্প ও অর্থনীতির জন্য কল্যাণকর নয় বলেও মন্তব্য করেন তিনি। এছাড়া এলডিসি উত্তরণের সময়সীমা আরও ৩ বছর পেছানোর অনুরোধ জানান তারা। বাণিজ্য উপদেষ্টা ওনার সাধ্যমতো চেষ্টা করেছেন যোগাযোগ করতে, আইন উপদেষ্টা আমাদেরকে সময় দেননি, ওনারা এটা একতরফাভাবে করেছেন। যদি ট্যারিফ বাড়ানো হয় আমাদের আপত্তি নাই, আমাদের এই ট্যারিফটা আমরা এই কম্পেনসেশন করব, কিন্তু পোর্টের ইফিসিয়েন্সি যে বাড়বে সেটা লক্ষণ তো নাই। এবং সবচেয়ে ইনএফিশিয়েন্ট পোর্ট হলো এই এশিয়াতে। আগে ইফিশিয়েন্ট হলে তারপরে এই মাশুলটা বাড়ানো উচিত। ইসলামী ব্যাংক আন্তর্জাতিক খবর। ভারত সীমান্ত থেকে মাত্র ৪০ কিলোমিটার দূরে তিব্বতের লুংজেতে ৩৬টি বিমান বাংকার তৈরি করেছে চীন। এতে চরম দুশ্চিন্তা পড়েছে ভারত। এনডিটিভি জানায়, বাংকারের পাশাপাশি প্রশাসনিক ভবন, বিমান পার্কিং এলাকাও তৈরি করা হয়েছে। ভারতের অরুণাচল প্রদেশের কৌশলগত শহর তওয়াং থেকে এই ঘাঁটির দূরত্ব প্রায় ১০৭ কিলোমিটার। ফলে ভারত সীমান্তের খুব কাছে যুদ্ধবিমান ও ড্রোন মোতায়েনের সুযোগ পাবে বেইজিং। এর মাধ্যমে অরুণাচল ও আসামের বিমান ঘাঁটি থেকে আকাশপথে যে কোনো হুমকির জবাব দিতে অনেক কম সময় পাবে ভারতের বিমান বাহিনী। ভারতের সামরিক বিশ্লেষকরা বলছেন, চীনের পদক্ষেপটি ভারতের জন্য ঝুঁকি আরও বাড়িয়ে তুলবে। সম্প্রতি মার্কিন শুল্ক নীতির প্রভাবে চীন ভারত সম্পর্ক খানিকটা এগিয়েছে। দীর্ঘ ৫ বছর পর দুই দেশের মধ্যে চালু হয়েছে সরাসরি ফ্লাইটও, তবে সীমান্ত উত্তেজনা এখনও বিদ্যমান।
বাংলাদেশ প্রিমিয়ার লিগ বিপিএল এর আগামী আসরে দল নিতে আগ্রহী 10টি ফ্র্যাঞ্চাইজি। গত আসরে তিক্ত অভিজ্ঞতায় ফ্র্যাঞ্চাইজি নির্বাচনে সতর্ক থাকার কথা জানালেন বিপিএল গভর্নিং কাউন্সিলের সদস্য সচিব ইফতেখার রহমান মিঠু। তবে দরপত্র জমা দেওয়ার শেষ দিন বিপিএল এ বর্তমান চ্যাম্পিয়ন ফরচুন বরিশাল দল নিতে আগ্রহ দেখায়নি। পুরনো ফ্র্যাঞ্চাইজির মধ্যে 4টি প্রতিষ্ঠান দল নিতে দরপত্র জমা দিয়েছে। বসুন্ধরা গ্রুপের রংপুর রাইডার্স, খুলনা টাইগার্সের সঙ্গে থাকা মাইন্ডট্রি ও ঢাকা ক্যাপিটালসের মালিকানা পাওয়া হারল্যান্ড গ্রুপও আগ্রহ দেখিয়েছে। গত আসরে বিতর্কিত হলেও এবার চিটাগং কিংসের নামে দল নিতে চায় একিউ স্পোর্টসের স্বত্বাধিকারী সামির কাদের চৌধুরী। বাকি 6টি ফ্র্যাঞ্চাইজি নতুন। আমাদের ভেরিফিকেশনের পরে আমাদের তো জানেন একটা এটার জমা দিলেই হবে না, এটার একটা ভেরিফিকেশন হবে, ফাইন্যান্সিয়াল ভেরিফিকেশন, তারপরে আকসু ভেরিফিকেশন, এসব সব কিছু নিয়ে। কারণ আমরা বলেছিলাম যে যারা এই কোম্পানিতে জড়িত, ম্যানেজমেন্টের যারা জড়িত তাদের নাম সহকারে দিতে হবে। তো এইগুলি আমরা সব ক্ল্যারিফিকেশন নেওয়ার পরেই বুঝতে পারবো যে কারা কোয়ালিফাই করে আমাদের ইয়েতে। এই ছিল সন্ধ্যার খবরে। এই খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন এনটিভি অনলাইন www.ntvbd.com। এছাড়াও এনটিভি জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব ভেরিফাইড ফেসবুক পেজ। রাত 10:30টায় রাতের খবর দেখার আমন্ত্রণ রইল। সবাইকে ধন্যবাদ।